আসসালামু আলাইকুম। আমার নাম লোটাস মল্লিক, গ্রাম গজিয়াবাড়ি। আমি সার্ভেয়ার সাহেব আসছে, নোটিশ দিচ্ছিল। সার্ভেয়ার সাহেব আসছে, আসার পরে দুই পক্ষের টাকা হচ্ছে। তো এক পর্যায়ে উনি বলল যে দুই পক্ষে আসছেন নাকি, সবাই আসছে। আসার পরে আমার বলল যে লোটাস মল্লিক তুমি কি কও? তো উনি আমি বললাম যে স্যার আসতেন তদন্তে, দেখেন এমনি এমনি আমরা দুইটা রায় পাইছি, রায় পড়ার পরে ওই ঘটনা। তো বললো যে আচ্ছা ঠিক আছে আপনারা চুপ থাকেন। তো বাদী বিবাদী লেখার জন্য বসলো। তো আমরা স্বাক্ষরও দিছি, ওনারাও স্বাক্ষর দিছি। স্বাক্ষর দেওয়ার পরে তো উনি বলতেছে এই যে দেখেন আমাকে দলিল, এই যে দেখেন আমাকে কাগজ, আমাকে নাকি কথাটা কে বলতেছে? এটা মজবার বলতেছে, ফজল বলতেছে। তো আমি বলছি যে কাকা আপনাকে যত কাগজপাতি আছে নয় আপনাকে বাড়িতে নিয়ে যাবেন। এখন তো তারা আসছে তদন্ত, এখন তো আর এর কাগজ দেখতে আসে নাই। কাকা তাহলে এক কাজ করেন, আপনাকে বাড়িতে নিয়ে যান, নয় দেলদর নিয়ে যান, দেখলে ভালো হইব। এখন আসছে তদন্তে। তো ওই সময়ই সিরাজ মল্লিক উঠে নিয়ে ধমক দিয়েছে, আই চুপ থাক। আমাকে কাকা বকা দেন কেন, গালি দেন না কাকা, কাকা গালি দেন না। আমি কমসে কম হাজারো বার বলছি। তো এই মুহূর্তে আসছে শিল্পী ভাই আসার পরে বলতেছে যে কাকা ঠিকই আছে, তো চুপ থাকেন না, এটা তো ওই জায়গায় দেখবো। তো উনি বললো যে বললা তুই এনে আসতে ফজল, এই তো তুমি গালি দিবা কে কাকা? আমি বারবার বলতেছি কাকা গালি দেন না, গালি দেন না কাকা, গালি দেন না, গালি দেন না কাকা, গালি দেন না। তারপরে ভাই আর কি, এই যে আপনি বারবার না করতেছেন, আপনি কাকা কাকা বলতেছেন, তারপরে গালি দিতেছে। এখন আপনি ভাতিজা হিসাবে, সে চাচা হিসাবে আপনাকে গালি দিতেই পারে। সেই গালিটা কি আসলে অ্যাকচুয়ালি তদন্তের কোনো ব্যাঘাত সৃষ্টি হচ্ছে কিনা এবং তদন্তের কোনো কাজে সমস্যা হচ্ছে কিনা? তদন্ত ব্যাঘাত হচ্ছে না। আমি বলতেছি কাকা তুমি দিও না, এই কাগজটা তোমাকে বাড়িতে নিয়ে যাও, নয়তো দেল দেওয়ার দেখাও। এখন তো আসছে তদন্তটা শেষ হয়ে তারপরে দেখাও। আপনি এই যে দুলুকে এদেরকে ডাক দেখেন, এদেরকে ডাক দিছি আমার গ্রামবাসী, ওনারা বলছে, সার্ভেয়ার সাহেব বলছে যে আপনাকে গ্রামের যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকেও রাখেন, দু চারজন রাখেন। তাদের আসছে, আমার তো একটা রক্ষা করার জন্য আসছে তারা। কারণ কিসের রক্ষা করার জন্য? তারা ইয়ার আগেও বসছে, এদের সাথে ইয়ার আগে অনেকবার বসা হয়েছে। আমি আরেকটা তথ্য পাইছি যে আপনারা নাকি দীর্ঘদিন সিরাজ মল্লিকদের সমাজে আপনারা বসবাস করছেন, কিন্তু ইদানিং আপনার সেই সমাজ থেকে চলে এসে সেটা দুলু সাহেবটা যে সমাজ, সেই সমাজ না দুলু সাহেবকে সমাজে না, আমরা অন্য একটা সমাজ, আমরা আলাদা। ও আমরা আলাদা, আমরা তিন আলাদা সমাজ। হ্যাঁ নিজেরাই। তাহলে আপনার দুলুরা আপনার পাশে দাঁড়ায়? আমার গ্রামবাসী বলছে না, সার্ভেয়ার সাহেব বলছে না যে আপনাকে গ্রামবাসীদের মধ্যে গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদেরকে বলে রাখবেন, আমরা আসুন সরজমিনের তদন্তে, আপনাকেও একটা কথা কবেন, হ্যাঁ একটা করলে তো ওটাই রাইট। কারণ গ্রামের অন্য অর্থাৎ মানে গ্রাম্য হিসাবে রাখছি। আমার তাকে যদি বলে খানকির বলা তুই কিনে গাইছস, এটা কথা হইলো, নদীর বলা তুই কিনে গাইছস, এটা কি সমাজ মাইনে নেয় নাকি? আচ্ছা লোটাস ভাই, আমার একটি প্রশ্ন, যেহেতু মল্লিক সাহেব আপনার চাচা হয়, জি জি সম্পর্কে ফজল মল্লিক সিরাজ মল্লিক চাচা হয়, জি জি, চাচা হয়ে আপনার এই ব্যাপারে পাশে না দাঁড়িয়ে সে উল্টা আপনাদের বিরোধিতা করতেছে, তারপরে তাদের মারধর করছেন, অন্য লোক এসে আপনার সাপোর্ট নিছে, কারণটা কি? যেহেতু চাচা সে, কারণ কি? সে আমি বললাম না ভাই যে সার্ভেয়ার সাহেব আসছে, আমি আপনাদের কাগজ দেখতে আসি নাই, আপনাদের তদন্তে আসছি। আমি বলছি কাকা কাকা, আমি হাজারবার বলছি কাকা ঝগড়া করো না কাকা, কাকা গালি দিও না, কাকা গালি দিও না। বুঝতে পারছি। আমি দেখলাম যে থানায় একটা অভিযোগ হচ্ছে, সেই অভিযোগে আপনার নাম দেখলাম, নাম পরিচয়টা একটু বলবেন যে আসলে ওই দিনকে আপনি থাকার পরে আসলে এই ঘটনাটা আসলে কেন ঘটলো? ওই দিন আমি শিল্পী শিকদার, ওই দিন ঘটনা ঘটছিল, সার্ভেয়ার লোক আসলো, বসার পরে উনি বললো যে আপনাদের ওই বিপক্ষে আমরা কথা শুনবো, শোনার পরে আমরা আগে লিখবো, লেখার পরে এটা এর মধ্যে আবার মল্লিক বলতেছে আমাদের কাগজ দেখেন। উনি বললেন কাগজ দেখবো না, কাগজটা আমরা জলদি দেখবো। তখন এক পর্যায়ে উনি কত স্তব্ধ হয়ে গেল, লিখতেছে উনি আসলে ফজল মল্লিক আসলে উনি শুরু করলো না, বয়ান শুরু করলো, আমাদের দলিল আমাদের খাইতে আমাদের দেখেনি রে, আমরা দেখেন না কেন, ওরা দূর করতেছে। তখন মুরাজ বলছে যে কাকা তুমি এটা ইচ্ছা করো এখন না ধাইলা, তুমি জলদি দেখবো না, আমরা বাঁচি দেখবো না।
তখন সিরাজ মল্লিক উত্তেজিত হয়ে গেছে, এমন উত্তেজিত হচ্ছে যারা পাশে তারা ছিলাম, বলে আমরা বাবা চুপ থাকলাম না, এগুলো কীগুলো আসলে কী করে এগুলো করেন, তা তো মারে না, পুলিশে মারতে যায়, তখন আমি সামনে খারাইছি, তখন আমার কলে বলতে সরবে তো তুই কেন রাস্তা, আমি তো আমার গেলেন কেন, আমি কী বললাম গেলেন কেন, সিরাজ মল্লিক বলছি মামা ফজল মল্লিক মামু আমার গাড়ি দিল, একবার উড়াচ্ছে তো ফজল ঘুরে ফেললো, তারপর তুলা মরলো সব, বলে এলে বললো সব হয়ে গেছে, আমরা যে দুলার কাছে ফিরেতে গেছি কেরকম আর উল্টা পাল্টা গাল, এই মানে যাতা গাল করে শুরু করে দিল, ওর লোকজনে সব ফিরাইলো সব, শুধু কাউ দেখানো নেই, ফজল মল্লিক ডিস্টার্ব না করতো, কোনো কাজ হইতো, ইয়ার অনেক হয়েছে, কোনো গড়মাল হয় মানে সার্ভেরও কাগজ দেখতে চায় নাই, না খাবার বলছে কাউ দেখবো না, কাউ দেখবো আমরা কাউ দেখতে আসি না, আমরা আসি কেউ নিতে আসছি, স্পট দেখবো কোন জায়গা, আর আমরা কারকে এলাকার মতো নিয়ে দেবো আমরা, কে তুমি এটা খাইতেছে, কার দখলে আছে এটা জন্য আসছিল, বাবাই করতেছে, মানে ওটা লিখতে দিতেছে না। ব্যাস পরিচয় দিয়ে বলবেন যে আসলে কি ঘটনা? হ্যাঁ, আমি মোহাম্মদ সুলতান খান, আমার বাড়ি গজিয়া বাড়ি, আমি ওখানে উপস্থিত ছিলাম, প্রত্যক্ষদর্শী আমি ওখানে আমি উপস্থিত ছিলাম। এই জমি জমার সংক্রান্ত নিয়ে এই দুই পক্ষের একটুকার সমস্যা হয়েছিল আর কি, ধাক্কাধাক্কি হয়েছে। ধাক্কাটার সূত্রপাতটা কি না আসলে? ধাক্কাধাক্কির সূত্রপাত হইলো এই ওখানে যে আপনার কানুন সাহেব যে আসছিল, এই অ্যাসিলেন্ট সাহেব ওনারে পাঠাইছিল, প্রতিনিধি হিসেবে আসছে উনি কাগজপাতি দেখতেছে এই সরজমিনে দেখার জন্য, এই মাঠেই বসার কথা ছিল, কিন্তু উনি বললো যে না আমরা জমিটা একটু দেখবো, ওই কাছাকাছি বসি, ওই রাস্তার মোড়েই ওখানে আর কি বসা হয়েছিল। তো বসলে পরে উনি দুই পক্ষের কাগজপাতি মানে চাচ্ছে, কাগজপাতি কি প্রথম জিজ্ঞেস করছে যে এখানে এই গ্রামবাসী বা গণ্যমান্য কারা কারা উপস্থিত হয়েছেন, ওই কানুন সাহেবের সাথে যে আসছিল উনি আমাদের স্বাক্ষর টাক্ষর নিতেছে, লিস্ট করতেছে, আমি ওখানে স্বাক্ষরটা দিছি বা আরও কয়েকজনে দিছে। দেওয়ার পরবর্তীতে এরপর মুহূর্তে ফজলুল হক সাহেব বীর মুক্তিযোদ্ধা উনি আসলেন, উনি এসে বললেন যে এই আমাদের এই যে কাগজপাতিগুলো দেখেন। তো উনি বলল, কানুন সাহেব বলল যে কাগজপাতি তো এখানে দেখার কথা না, আমাকে অ্যাসিলেন্ট সাহেব পাঠাইছে এখানে ওই জমিটা এই তদন্ত করার জন্য, জমিটা দেখার জন্য, কাগজপাতি দুই পক্ষই আপনারা দেন, আমি অফিসে বসে দেখব, এইভাবে কথাবার্তা দিচ্ছে। উনি বলতেছে না কাগজ এখানে দেখতেই হবে, ওনার কাজের মানে এই বিঘ্ন ঘটাইতেছে। উনি বারবার বলতেছে যে না আমি কাগজটা আসলে পরবর্তীতে দেখবো, এখন যে কাজটা করছি এই কাজটা আমরা শেষ করি, আমার অন্য জায়গায় কাজ আছে, এই কথা বলতেছে। এই সময়ের মধ্যে মনে করেন যে সে কাগজপাতি দেখবে না, এই সে দেখাইব। এর মধ্যে যে লোটাস মল্লিক বলছে যে কাকা এই কাগজপাতির কথা যে বলতেছে নিংনাদের দেখার জন্য, যে আমাদের কাজের তো কোনো কিছু হইতেছে না, ওখানে লোকজন উপস্থিত আছে, তারাও বিভিন্ন কাজে চলে যাবে, তাইলে এই কাগজপাতি যদি আপনার দেখানোর যদি ইচ্ছা থাকে, ইনি কাজ করা শেষে সবাই চলে যাবে, আপনি এনাদেরকে বাড়িতে নিয়ে যেয়ে বসে দেখান, অথবা আপনার তার সম্পূর্ণ অফিসে দেন, তবে দেখান। তখনই এই লোটাস মল্লিক বলছে বেটা তুই কথা কইবে আর কি, উত্তেজিত হয়ে নিয়ে সিরাজ মল্লিক বেশ উত্তেজিত হয়েছে, এই ফজল মল্লিক উত্তেজিত হয়েছে। উত্তেজিত হওয়ার পরে ওরে যখন এই লোটাসে যখন মায়ের মুখী হয়ে গেছে, লোটাসে মারার জন্য হয়েছে, আমরা গ্রামবাসী যারা উপস্থিত আছিলাম, আপনি থাকলে ওইটাই করতেন, আমরা তো ওখানে ঝগড়া হইতে দিতে পারি না, আমরা দুই পক্ষকে ফিরিয়ে রাখছি আর কি, অনেক ধাক্কাধাক্কি হয়েছে এই অবস্থাটা ঘটছে। হ্যাঁ, তার পরবর্তীতে যেমন এই কিছুদিন আগে এই ভিডিও দেখলাম যে আমাদের বীর মুক্তিযোদ্ধা সাহেব ফজলুল হক সাহেব বলছেন যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা, গেরিলা বাহিনীর এই সমস্ত কথাবার্তা বলছে। আবার বলছে যে কলেজের আমি হইলাম প্রতিষ্ঠাতা, আমি স্কুলের প্রতিষ্ঠাতা, আমরা এই সমস্ত কাজকর্ম করছি। আসলেও কি আমার এই জিনিসটা মাথায় আসতেছে না, এটা তো আসলেও এই প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের হইলেও এই পূর্বের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মান্নান সাহেব, উনি ছিলেন, ওনার প্রতিষ্ঠাতা উনি থাকলেন, এখন ওনার ছবিটা থাকার কথা বা ওনার নামটা থাকার কথা, সহযোগী যেই থাক তাদের নাম থাকুক, সেটা অসুবিধা নেই, কিন্তু তার ছবিও নাই, তার নামও নাই, কিন্তু ওনারা হঠাৎ করে প্রতিষ্ঠাতা কিভাবে হইল? এটা আপনার প্রশ্ন? এটা আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে উনি হঠাৎ করে এই প্রতিষ্ঠাতা হইল কেমনে করে? যেমন গার্লস স্কুল যেটা, সেটা উনি প্রতিষ্ঠাতা না, হোসনিয়ারা মান্নান, তাহলে এইভাবে সে প্রতিষ্ঠাতা দাবি করে কিভাবে? সে প্রতিষ্ঠাতা হয় কিভাবে? আর প্রতিষ্ঠাতা ওখানে থাকে না। তারপরে যে জমি সংক্রান্ত ব্যাপারে বললেন যে দাতা, হ্যাঁ দাতা সদস্য, যে বাইলেই হোক, কাগজপাতির বলেই হোক, উনি দাতা সদস্য, এটা ঠিক আছে। একজনের জমি মনে করেন যে এই কলেজে দিছে বা স্কুলে দিছে, দেওয়ার পরে উনি সরাসরি স্কুলে না দিয়ে, যেমন
এই ফজলুল হক তার নামে নিছে, তার নামে নিলে উনি আবার ওই জিনিসটা মনে করেন যে ওই কলেজে আবার দিয়ে দিচ্ছে, সেই হিসেবে উনি দাতা সদস্য। যেহেতু কাগজপাতির বলে আছে সেহেতু দাতা সদস্য ঠিক আছে, কিন্তু আমাদের আপনাদের কাছে প্রশ্ন যে সে প্রতিষ্ঠাতা হয় কিভাবে। আরেকটি প্রশ্ন, যেহেতু আপনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, হ্যাঁ বলেন। ওইখানে উপস্থিত থাকাকালীন এই যে যেহেতু বীর মুক্তিযোদ্ধা সে দেশ স্বাধীনের সময় সে অংশগ্রহণ করেছে, তাকে কি ককাট্ট ভাষায় কি গালাগালি পারছেন আপনারা, পারছে ওনারা দেখছেন আপনি? না, এনে আসলেও এই ওনারে এই পূর্বে থেকে আমাদের গ্রামে আমরা ছোটবেলায় যখনই হয়েছি গ্রামের খেলাধুলা থেকে শুরু করে ওনারে সবাই ভালো শ্রদ্ধা করে সম্মান করে, ওনাকে গালিগালাজ পারার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু উনি মনে করেন যে এই ক্ষিপ্ত হয়ে মানুষে এই গালিগালাজ করে। আবার ওনার কথা যদি না শুনে এই কিছু কিছু সময় আছে যে হয়তো বা যায় অনেক ধরনের কথাবার্তায় বলে, কোনো মিটিং শিটিংয়ে যে ওনারা যদি এই কথা যদি না শুনে, আমি গেরিলা যোদ্ধা ছিলাম, আমি মুক্তিযুদ্ধ ছিলাম, কত শুনোস না, এখনও কিন্তু পিস্তল কিন্তু হারাই নাই, পিস্তল কিন্তু বাই করুম, গুলি করুম, এই সমস্ত নানান কথাবার্তা বলে। এমনিও তো মনে করেন যে অন্য অন্য মানুষ এমনি ভয় পায়, যাও দুই একজনের প্রতিবাদী কথা বলবো, কিন্তু তারপরেও উনারে উচ্চবাচ্য বলার মতো কেউ নাই। কারণ আমাদের গ্রামটাই হইল এই আওয়ামী লীগ, আমরা পূর্বে থেকে এবং সারা বাংলাদেশের মানুষই মুক্তিযোদ্ধারা আলাদা একটা সম্মান দেয়, উনি সে সম্মানটা অবশ্যই পাবে। কিন্তু ওনার যে আচার আচরণ, সেই আচার আচরণের জন্য আমরা সবাই মানে এই দুঃখিত বাড়ে। এইরকম একটা মুক্তিযোদ্ধার এরকম আচরণ থাকার কথা না। একটা মুক্তিযোদ্ধা তারা দেশ স্বাধীন করছে, এই সবল একটা দেশ দিছে, আমরা সোনার বাংলা কীভাবে গড়ব, এই সমস্ত পরামর্শ ওনার দেওয়া উচিত। কিন্তু ওনার এখন কি অবস্থাটা ঘটছে, এটা হইলো যে যেমন এই প্রাইমারি স্কুলে হইলো দীর্ঘদিন যাবৎ হইলো এই সিরাজুল ইসলাম মল্লিক সভাপতি। আসলে এই সভাপতি থাকার জন্য সরকারি একটা রুল আছে যে এই যোগ্যতা থাকলে পরে এই ডিগ্রি পাস থাকলে পরে হইতে পারে, কিন্তু সে তো আসলে ডিগ্রি পাস না, সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু সে এই দীর্ঘদিন সভাপতি থাকে কি করে, এটাও আপনাদের কাছে আমার প্রশ্ন।